কফি হাউস প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি অনিমেষ শুভ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সোমবার লো স্কোরিং থ্রিলারে 4 রানে হেরে গেছে বাংলাদেশ। এদিন মাঠে আম্পায়ারিং নিয়েও একটু প্রশ্ন উঠেছে। বিতর্কিত ডেড বল আইনের গ্যারাকলে পড়ে হারতে হয়েছে বাংলাদেশকে। গতকালের ম্যাচে কোন কোন বিষয়গুলো আসলে দুই দলের জন্য টার্নিং পয়েন্ট ছিল এই নিয়ে এবং ম্যাচের সার্বিক বিষয় নিয়ে এবং আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে বরাবরের মতোই স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ অনিমেষ। বাবু ভাই, বলছিলাম যে লো স্কোরিং যে ম্যাচ হয়েছে গতকালকে, বাংলাদেশের টার্গেট ছিল 114, সেটি চেস করতে গিয়ে বাংলাদেশ 4 রানে হেরেছে সাউথ আফ্রিকার সাথে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছু মিলিয়ে কালকের ম্যাচটি আসলে কেমন দেখলেন, কি বলবেন? না, আনডাউটেডলি বাংলাদেশ স্কোর লাইনটা যাই থাকুক না কেন অতি বড় ছিদ্রান্বেষী সমালোচক, বাংলাদেশ বিরোধী কেউ বলবেন না বাংলাদেশ কালকে ম্যাচের কোথাও দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ছিল। বরঞ্চ উজ্জীবিত, চনমনে, অনুপ্রাণিত, উদ্যমী এক দল দেখা গেছে মাঠে। বিশেষ করে বোলিং ফিল্ডিংয়ের সময় বাংলাদেশের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বল পিক করা, থ্রো করা, ক্যাচগুলো লুফে নেওয়ার ক্ষেত্রে সব মিলে বাংলাদেশ কালকে বোঝা গেছে যে তাদের এফোর্টটা ছিল। তারা আত্মনিবেদনের সর্বোচ্চ তাগিদ অনুভব করে চেষ্টা করেছে, রেজাল্টটা পক্ষে আনতে পারেনি। সেই দিক থেকে আপনি যদি বলেন শেষ ওভারে 11 রান যখন দরকার ছিল, প্রোটিয়া লেফট আর্ম স্পিনার কেশব মহারাজের দুটো ফুল টচ আমরা কাজে লাগাতে পারিনি। আপনি ওই জায়গাটাতে যদি বলেন শেষ ওভারে 11 রান অসম্ভব কিছু নয়। হাতে সেট ব্যাটসম্যান রিয়াদ ছিলেন, জাকের আলী অনিক, তিনি ব্যাট চালাতে জানেন এবং তিনি স্লগ করতে পারেন, হাত খুলে খেলতে পারেন, এই বিবেচনাই কিন্তু তাকে নেওয়া হয়েছে। তো তিনি নেমে যেটা করলেন, তার আগের ওভারে 4টা ডট দেওয়ার পর একটা রান নিতে পারলেন। সেখানেও 4টা ডটে যদি আমরা 4টা সিঙ্গেল বের করতে পারতাম বা একটা ডাবলস, একটা সিঙ্গেলসও বের করতে পারতাম, তাও কিন্তু ম্যাচটা টাই থাকতো। কাজেই সেদিক থেকে মিলে শেষটায় বাংলাদেশ করণীয় কাজটা করে দেখাতে পারেনি। এই জায়গায় আমি আম্পায়ারিংয়ের কথা যেটা বলবো সেটা কি, এখন ধরেন আম্পায়ার তো মানুষ, এটা হিউম্যান এরর হিসেবেই আমি দেখব যে বার্টম্যানের যে বলটা লেগ স্টাম্প মিস করে ফাইন লেগ দিয়ে সীমানার ওপারে চলে গেল, প্রচলিত আইন অনুযায়ী যদি সেটা রিভিউতে চলে যায় তাহলে কিন্তু এটা ডেড বল। দ্যাট ইজ ওই বল থেকে বাউন্ডারি সীমানার ওপারে গেলেও ব্যাটিং করা দল কোনো রান পাবে না। সেই 4টা রান পেলে কিন্তু আমরা জিতে যেতাম, কারণ আমরা 4 রানেই হেরেছি। কাজেই আমার কাছে যেটা মনে হয় যে এটা আম্পায়ারের একটা হিউম্যান এরর। তিনি মানুষ, তিনি তো আর রিভিউ নেওয়ার আগ পর্যন্ত তিনি তো একদম লাইভে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে যেটা দেখেছেন তার সেটাই মনে হয়েছে যে তিনি মনে করেছিলেন রিয়াদ আউট, তিনি আঙ্গুল তুলে দিয়েছেন। রিয়াদ, আমরা যখন রিভিউ নিলাম, বাংলাদেশ দল যখন রিভিউ নিল তখন দেখা গেল যে না, ওটা লেগ স্টাম্প মিস করতো, কিন্তু বল সীমানার ওপারে চলে গেছে। রিভিউটা যখন আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে রিভিউটা যখন কার্যকর হলো, আম্পায়ার তার থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী আম্পায়ারও সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন, নিয়ম অনুযায়ী বলে দিলেন নট আউট। কিন্তু বাংলাদেশ ওই রিয়াদের পায়ে লেগে যে বল সীমানার ওপারে গিয়ে যে 4টা লেগ বাই পেত, সেই 4 লেগ বাই কিন্তু আর পেল না। তো এটা নিয়েই বিতর্ক। আমার কাছে মনে হয় যে আমরা যারা দীর্ঘদিন ক্রিকেট দেখি, ক্রিকেট নিয়ে লিখি, আজকাল বিশ্লেষণ করি, বিশ্লেষকের ভূমিকায় আছি, আমাদের কাছে এটা খুব বড় ঘটনা নয়। কিন্তু যারা দর্শক, ভক্ত, অনুরাগী এবং বিশেষ করে এখনকার প্রজন্ম, তাদের কাছে এটা অনেক বড় আলোচিত বিষয়। কালকে রাতে মিডনাইটেও ফেসবুকে দেখছিলাম যে বিতর্কিত আম্পায়ারিং এবং আম্পায়ারের ভুলেই হেরে গেছে বাংলাদেশ। বাট এটা তো হিউম্যান এরর এবং পার্ট অফ গেম। আমি আসছি কথায়, এটার জন্য আপনি আম্পায়ারকে শুলে চড়াতে পারবেন না এবং আম্পায়ার তার জায়গায় ঠিক আছেন, আম্পায়ারের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আম্পায়ার বলবেন আমি আউট দিয়েছি, আমার কাছে মনে হয়েছে, তারপরে রিভিউ করে দেখা গেল এটা নট আউট। এখন বল 4 হয়েছে কি 4 হয়নি সেটা আমার ধর্তব্য নয়, আম্পায়ারের ধর্তব্য হচ্ছে আউট অর নট আউট। কাজেই এদিক থেকে এগুলো আসলে
আইনের অনেক মারপ্যাচ আছে, আমরা আইন নিয়ে কথা বলতে পারি যে এই আইনটা না করলেও চলতো, কিন্তু কালকের ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ হেরেছে এটা আমি মানতে রাজি না। যদি দোষ কাউকে দিতেই হয় এটা আইসিসির ক্রিকেট এবং টেকনিক্যাল কমিটিকে, যে এই রকম সিদ্ধান্তটা তারা কেন নিলেন। আইসিসি কিন্তু প্রতিনিয়ত তাদের সিস্টেম, প্লেয়িং কন্ডিশন, বাইলজ এগুলো রিভিউ করে, নিয়ম, নতুন নিয়ম, পাল্টা নিয়ম হয়, সেই জায়গায় এই রকম এই ডেড বলের যে আইনটা, দ্যাট ইজ একজন ব্যাটসম্যান খেলতে গেলেন, ব্যাটে মিস করলেন, সেটা তার থাই প্যাড বা প্যাডে লেগে কিংবা হিপে লেগে, অনেক সময় এলবোতে লেগেও যায়, চলে গেল সীমানার ওপারে, তা আম্পায়ার আউট দিয়ে দিলেন লেগ বিফোর উইকেট মনে করে, কিন্তু এটা পরে রিভিউ করে দেখা গেল এটা নট আউট। তখন কি হবে? এখনকার আইনে এটা ডেড বল বলে গণ্য করা হবে, কিন্তু এটা আমার মনে হয় যে এটাকে অবশ্যই এটাকে রানিং রাখা উচিত, এবং যদি বল সীমানার বাইরে চলে যায় তাহলে 4 রান যারা ব্যাটিং সাইডের পাওনা সেটা তাদেরকে দিয়ে দেওয়া উচিত। কারণ প্রোটিয়া ফিল্ডাররা কিন্তু ওই আবেদনের পর বলের দিকে আর তারা যান নাই, তারা চেষ্টাও করেন নাই, কাজেই এটা তো তাদের ফল্ট, তারাও তো আটকে রাখতে পারতেন। বাট ওই সিদ্ধান্তটাকেই বাংলাদেশের পরাজয়ের একমাত্র এবং প্রধান কারণ চিহ্নিত করা যাবে না। আমি মনে করি শেষ দিকে গিয়ে একদম তীরে এসে তরি ডোবানোর মতো অবস্থা হয়েছে বাংলাদেশের। পর্যাপ্ত সুযোগ ছিল, হাতে উইকেট ছিল, সেট ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, তিনিও কিন্তু শেষ ওভারে ফুল টস বলে, যদিও একটা অসাধারণ ক্যাচ সীমানার সামনে প্রোটিয়া ফিল্ডাররা ধরে ফেলেছেন, তারপরে তাসকিনও কিন্তু ফুল টস বলে আউট হয়েছেন, জাকের আলী অনিকও কিন্তু সেভাবে মারতে গিয়ে পারলেন না। কাজেই শেষ ওভারে দুটো ফুল টস বাংলাদেশ দল কাজে লাগাতে পারেনি। অনিমেষ, এনি ফুল টস অলওয়েজ ব্যাটারদের জন্য একটা কি বলবো, একটা সেই একেবারে মুখে তুলে দেওয়া রসগোল্লার মতো, সেটা আবার স্পিনারদের। তো স্পিনে ফুল টস আপনি ছক্কা হাঁকাতে পারলেন না, 4ও অন্তত মারতে পারলেন না, উল্টো ক্যাচ আউট হয়ে গেলেন, এই ব্যর্থতার দায় তো আপনাদের। কাজে আমি মনে করি ব্যর্থতার দায় আমাদের মেনে নেওয়া উচিত। আমরা শেষ করতে পারি না, বাট পুরো ম্যাচে আমাদের পারফরমেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, চেষ্টা ভালো ছিল, এবং সাউথ আফ্রিকাকে 113 রানে বেঁধে ফেলাটা এটা অবশ্যই কৃতিত্ব। এবং তার জবাবে যদিও মাত্র 3 জন ব্যাটসম্যান রান করেছেন, অধিনায়ক শান্ত ডাবল ফিগারে গিয়েছেন, ওদিকে তৌহিদ হৃদয় সুপার খেলেছেন, বাট তারও ফিনিশ করে আসা উচিত ছিল। তিনি যখন আউট হয়েছেন তখন তা বাংলাদেশ দল 20 রান দূরে দাঁড়িয়ে জয় থেকে, তিনিও যদি ম্যাচটা শেষ করে আসতেন তাহলে হয়তো আমরা জিততে পারতাম। আমার কাছে মনে হয় ফিনিশারের অভাব। আমরা রিয়াদকে প্রশংসায় সিক্ত করছি, কেউ কেউ সাইলেন্ট কিলার বলেন, আমি এই কিলার ফিলার শব্দে যাব না। আসলে একজন ক্রিকেটার তিনি কিলার হবেন কেন? তিনি হতে পারেন দক্ষ ফিনিশার, উই উড সে ফিনিশার, নট কিলার। কিলার তো এটা তো খুনি, এটা কেমন শোনায়, আমরা বলি যদিও আজকাল। বাট রিয়াদ হতে পারেন নিভৃতে নীরবে তার কাজটা করে ফেলেন এবং দল জেতান, আমরা তাকে নীরব ফিনিশার বলতে পারি। কিন্তু কালকের ম্যাচে তিনি ম্যাচটা শেষ করে আসতে পারেননি। তার মতো একজন অভিজ্ঞ প্লেয়ারের জন্য ফুল টস যখন তিনি পেয়েছিলেন কেশব মহারাজের, তিনি যদি ফ্ল্যাট চালাতেন কিছুটা সেটা 4 হতে পারত, কিন্তু আমার মনে হয় তারপরেও তিনি চেষ্টা করেছেন, সীমানায় অসাধারণ ক্যাচ লুফে নিয়েছেন প্রোটিয়া ফিল্ডার। কাজেই সব মিলে আমার কাছে মনে হয় শেষ সময়ের শেষ কাজটা তথা ফিনিশ করতে না পারাটাই বাংলাদেশের ব্যর্থতার দিক। সে কারণেই আমরা ম্যাচটা 4 রানে হেরেছি। আদারওয়াইজ এটা একটা দুর্দান্ত ব্যাট ও বলের লড়াই হয়েছে, এবং দক্ষিণ আফ্রিকার ভিত কাঁপিয়ে দেয়া যায়, নাড়িয়ে দেয়া যায়, জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, সেটা কালকে বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে। বাবু ভাই, আপনি অনেকগুলো বিষয় আসলে একবারে আমাদেরকে বলেছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যেও বললেন। আমি একটু আম্পায়ারের সিদ্ধান্তে, যেটি সারা দেশ জুড়ে আসলে আলোচনা হচ্ছে এবং কথা হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াও যেটা একদম চাউর হয়ে গেছে, যে আম্পায়ারের জন্যই আসলে যদি আমরা পরিষ্কার লাইনটা বলতে চাই যে আম্পায়ার আমাদেরকে হারিয়ে দিয়েছে, যে কথাটি আমরা দেখছি বলছি সবাই, আমিও আসলে একবারে একমত আপনার সাথে এই বিষয়টাতে, যে পুরোপুরি আম্পায়ারের উপরেই আমি একটা কথা বলে দেই, আমাদের যারা দর্শক আছেন, আমাদের যারা ক্রিকেট অনুরাগী আছেন, যারা আমরা কালকের ম্যাচটা টিভিতে দেখেছি, আমি একটু এভাবে কেউ এসে আলোচক হিসেবে বলে না, তবু আমি বলছি, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেট বিশারদ নই। বাংলাদেশের
খুব বড় একজন ক্রিকেট বিশেষজ্ঞ আমি না, আমি জাতীয় দলেও খেলিনি, আমি ইভেন প্রিমিয়ার ডিভিশনেও খেলিনি, বাট বহুদিন ক্রিকেট নিয়ে আমি পড়ে আছি, লেখালেখি করি এবং খেলা দেখি সেই হাফ প্যান্ট পরা অবস্থা থেকে, তাও ঢাকার ক্লাব ক্রিকেট। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই আবেগময় আবেগ ঘন বক্তব্য আম্পায়ার হারিয়ে দিল বাংলাদেশকে, এটা দয়া করে আমরা কম বলি। এগুলো বলেই আমরা আমাদের দুর্বল, ঘাটতি, কমতির জায়গাগুলোকে নিজেরাই ঢেকে ফেলছি অলক্ষ্যে। এখন আপনি যদি বলেন যে আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ হেরে গেল, আর আমি বলছি বা যে কোনো সচেতন ক্রিকেট বোধ বুদ্ধিসম্পন্ন এক্সপার্ট বলবেন ফিনিশ করতে না পারায় বাংলাদেশ হেরেছে, তাহলে তো দুটার মধ্যে একটা মতদ্বন্দ্ব, মত পার্থক্য তৈরি হলো। আমাদের ভক্ত দর্শকরা নিজেদের ক্রিকেটারদের ব্যর্থতাকে ঢেকে আম্পায়ারের উপরে দোষ চাপালেন, তাতে করে আমাদের ক্রিকেটাররা মোটামুটিভাবে ভাববেন যে না, আমরা ঠিকই ছিলাম, আম্পায়ারের ভুলেই আমরা হেরে গেছি। ব্যাপারটা তা নয়। আপনি ওই সিদ্ধান্তের পরও শেষ ওভারে 11 রান দরকার, একজন ওয়েল সেট ব্যাটার আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, আবারও বলছি তাকে নেয়াই হয়েছে, তিনি হাত খুলে খেলতে পারেন ওই কারণে। কবে তিনি ওই শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচ খেলেছিলেন, ঋষাদেরও তাই, তারপরে কিন্তু আর তাদের হাতে ব্যাট, তাদের রান নেই। এই ব্যাপারগুলো আমাদের ভক্ত দর্শকদের আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনারা মাথায় আনবেন, হৃদয়ঙ্গম করবেন যে আমাদের ক্রিকেটাররা যখন যে করণীয় কাজ সেটা ঠিক মতো করতে পারছে কিনা, সেটা না পারার কারণেই আমরা আসলে হেরেছি। আম্পায়ারের ওই এক ভুল সিদ্ধান্ত আমাদেরকে পিছিয়ে দিয়েছে, হয়তোবা আমরা আরেকটু সুইটেবল পজিশনে থাকতাম, বাট ওই কারণেই আমরা হেরেছি, এটা দয়া করে বলবেন না। এটাই আসলে বলতে চাচ্ছিলাম বাবু ভাই, প্রশ্ন যেটা রাখতে চাচ্ছিলাম, মূল প্রশ্নটা ছিল হচ্ছে যে এরকম ঘটনা আমরা বলছি যে যেটা হয়েছে সেটা কারণে অবশ্যই আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু তারপরেও কিন্তু একটা সুবিধাজনক অবস্থানে আমরা ছিলাম। এবং যে বিষয়টি গতকালকে ঘটেছে, এরকম আম্পায়ারিং বা এই ধরনের সিদ্ধান্ত কিন্তু এর অন্যান্য বিভিন্ন ম্যাচে আমরা দেখি সবার বিপক্ষেই কিন্তু এটা হচ্ছে। এবং তৌহিদ হৃদয়ের যে আউটটি হয়েছে সেটাও অনেকে বলছে যে এই আউটটি না দিলেও পারতেন, যেটা খুবই হাস্যকর একটি মন্তব্য। আসলে না দিলেও পারতেন বিষয়টি বলাটা মনে হয় আমাদের এত জাস্টিফিকেশনে যাওয়া উচিত না। এই ধরনের আউটও যেটা আম্পায়ার্স কল বলে যেটা রুলস আছে, সেটা কিন্তু আসলে আমরা দেখছি এটা হচ্ছে। আমার প্রশ্নটা এটা না, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে চারটি আমরা পেতাম আসলে, যেটি আম্পায়ার আউট দেওয়ার ফলে, যেটি পরবর্তীতে রুলস অনুযায়ী ডেড বল হলো, আম্পায়ার ফিল্ডাররাও দেখলেন যে যেহেতু আম্পায়ার আউট ঘোষণা করেছেন, তখন তারা বলের পেছনে দৌড়ালেন না, বলটি 4 হয়ে গেল। যখন আউট হলো না, তখন দেখা গেল যে আসলে বলটি তো বাউন্ডারিতে চলে গেছিল। এই ক্ষেত্রে আইসিসির যে রুলসটা, আসলে আইসিসি রুলস তো বিভিন্ন সময় বদলায়, আপনার মতামতটা কি বাবু ভাই, যে এই ক্ষেত্রে যদি সেটি আউট না হয় তাহলে 4 বা যে রানটি নেওয়া হয়েছে সেটি দেওয়া উচিত কিনা, বা একটু এই আইনটি আর একটু পরিষ্কার করা উচিত কিনা? এই আইনটা পরিষ্কার করা উচিত, এটাকে রিভিউ করা উচিত। আইসিসির পরবর্তী ক্রিকেট অপস এন্ড টেকনিক্যাল কমিটির সভায় এই আইনটি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ আছে বলে আমি মনে করি। অবশ্যই, যেহেতু তার প্যাডে বা হাতে লেগে যাচ্ছে, এতে করে যে ব্যাটার নট আউট থাকলেন তার দল সাফার করতে পারে, কারণ লেগ বাই তো পার্ট অফ গেম এবং স্কোরের মধ্যে আছে লেগ বাই, ওয়াইড, নো বল। কাজে এটা তো আমার পাওনা, আমি অনেকটা পাওনা থেকে বঞ্চিত হয়েছি। কাজেই এই পাওনা থেকে যাতে ব্যাটিং এন্ডে থাকা দল বঞ্চিত না হয় আগামীতে, সেটা আইসিসি শুড রিভিউ। ডেফিনেটলি বাবু ভাই, আপনি শুরুতেই বলছিলেন যে এই আমাদের যে তৌহিদ হৃদয় যেভাবে খেলছিলেন, বাংলাদেশ অবশ্যই প্রশংসার দাবি রাখে, যেভাবে তারা সাউথ আফ্রিকার বড় বড় ব্যাটারকে ধরাশায়ী করেছে, বলাটা খুব অল্প রানেই তাদেরকে ধরাশায়ী করে ফেলেছিল। তারপরেও ব্যাটাররাও ভালোই ব্যাট করছিল, কিন্তু শেষ পর্যন্ত যে সেট ব্যাটার তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ, তারা শেষ করে আসতে পারলেন না। সেই কি পুরনো সুরে আবার গান গাইতে হচ্ছে আমাদের, যে সেই যে স্নায়ু চাপ বা সিচুয়েশন বুঝে খেলতে না পারা, এই বিষয়টা কি আবারই ঘুরে ফিরে হচ্ছেই বারবার? সেই কারণে আমি অনিমেষ ঠিক স্নায়ুর চাপ বলবো না। আপনি যদি হৃদয়ের আউটটা দেখেন, তিনি খুব বেশি সফল করে ফেলেছিলেন। অর্থাৎ আপনি একটা জিনিস বুঝবেন যে সাউথ আফ্রিকান বোলাররা কি রাবাদা, কি জনসন, কি ব্যাটম্যান, কি নরকিয়া, এরা কেউই ফালতু বোলার না। তাদের বলে কারুকাজ আছে, গতি আছে, বৈচিত্র্য আছে, তাদের স্টক ডেলিভারি আছে। আপনাকে তারা সুযোগ দেবে না, শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং দল না জিতিয়ে শেষ সময়ে জয়ের কাছাকাছি গিয়ে
কোনো রকমের কোনো বাড়তি ঝুঁকি নেয়া ঠিক হবে না বা ঠিক না, এই বোধ আমাদের জাগ্রত কম আমার কাছে মনে হয়। আমরা যখন ফ্লোতে ভালো খেলতে থাকি, সেটা শুধু হৃদয়ের ক্ষেত্রে না, আমি দেখি প্রতিপক্ষ বোলারদেরকে আমাদের প্লেয়াররা ঠিক রিড করে তখন আর খেলেন না। তখন মনে করেন আমি যা খেলবো, আমি যা মারবো তাই লেগে যাবে। আপনি দেখেন রাবাদা এক ওভারে ওই 2টি উইকেট নিয়ে অনেকেই কালকে রাবাদাকে সেভাবে আমলে আনছেন না, কেশব মহারাজের শেষ ওভারটাকেই হাইলাইটস করছেন। আমি কিন্তু বলবো রাবাদার ওই সময়ে এসে একদম ডেথ ওভারে 1 ওভারে মাত্র 2 রান দেয়া এবং উইকেট নেয়া, সেটাই ছিল বড়। অর্থাৎ এই বোলারগুলোকে আপনার শেষ মুহূর্ত পর্যন্ত দেখে খেলতে হবে যদি আপনি দল জেতানোর বাসনা এবং সংকল্প নিয়ে খেলেন। এখন আপনি যদি মনে করেন আমি একটা আই ক্যাচি 35-37 ইনিংস খেলবো, দর্শকরা বাহবা দিবেন, আমি বাহবা নিয়েই মাঠ ত্যাগ করবো, কিন্তু দল জেতাবো না, তাহলে তো হলো না। এন্ড অফ দ্য ডে T20 ওয়ানডে ক্রিকেট হচ্ছে দল জেতানো ইনিংসকেই মানুষ মনে রাখে। আপনার ওয়েল মেড 35 ব্রিলিয়ান্ট 40 অড, এটা শেষ পর্যন্ত অনিমেষ কেউ মনে রাখে না। এটাই তৌহিদ হৃদয়ের এই কালকের এই আত্মবিশ্বাসী আস্থাপূর্ণ ইনিংসটাও কিন্তু আগামীকালকে আর কেউ মনে রাখবেন না যদি তিনি দল জিতিয়ে বিজয়ীর বেশে আর 10টা রান করে, যেহেতু তিনি 20 রান দূরে থেকে চলে গেছেন দলের জয়ের 20 রান থেকে, তো তিনি ক্রিজে থাকলে তিনি যদি 60% রানও করতেন তাহলে আর 12 রান করতেন, তাই আর 12 রান করলে তিনি শেষ পর্যন্ত 37 করেছেন, একটা 50 চান্স থাকতো বা 48 নট আউট থাকতেন, সেটাই অনেক বেশি তাকে স্মরণীয় বরণীয় করে রাখতো না। এই জায়গাটাতে আমার মনে হয় আমরা নার্ভাস হয়ে যাই, আমি এটা বলবো না, আমাদের মনে হয় আমরা ঠিক ম্যাচ শেষ করে ফিরবো, এই জায়গাটাতে এসে আমরা একটু রকমের বোধহয় একটু হালকা মেজাজে থাকি। একদম সিরিয়াস থাকতে হবে, আমার কাজ আমি করেছি, অনেক দূর এসেছি, কিন্তু মূল কাজ হচ্ছে দল জিতিয়ে সাজঘরে ফেরা। এই বোধ একেবারে চোখে মুখে কানের মধ্যেও এই শব্দ বাজতে হবে, এখনো কাজ শেষ হয়নি, এখনো দল জেতেনি, আমার কাজ, আমি উইকেটে আছি, দল জিতিয়ে সাজঘরে ফেরা। এই বোধ বুদ্ধিটা আরেকটু জাগ্রত করতে হবে, আরও কাজের প্রতি দায়িত্বের প্রতি আরও বেশি সচেতনতা দরকার, এটাই আমার কাছে মনে হয়। ঠিক নার্ভাস হয়ে গিয়ে আমরা ওই জায়গাটাতে ফেল করছি, আমার কাছে সেটা মনে হয় না। আমার মনে হয় শেষ দিকে এসে আমরা ঠিক দল জিতিয়ে সাজঘরে ফিরবো, এই তাগিদ, এই সংকল্পটা, আমাদের দায়িত্বটা, একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, আমি হয়তো খুঁজে ফিরছিলাম শব্দটা, এই দায়িত্ববোধটা যে আমি যেহেতু উইকেটে আছি, ভালো খেলেছি, মিড 30s আছি, আর মাত্র 15-20টা রান, আমার কাজ দল জিতিয়ে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তারপরে আমি বিজয়ীর বেশে সাজঘরে ফিরবো। তার আগে ওই ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন জানানো আমার কর্তব্য, কোনো কাজে আসবে না এবং কর্তব্য শেষ হবে না, তখন এই বোধটাকে জাগ্রত করতে হবে। বাবু ভাই, আমরা আরো আলোচনায় ফিরবো বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে। ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন কফি হাউস প্রেজেন্স জাউগে স্পোর্টসের আজকের আয়োজন। আমরা আরো আলোচনা নিয়ে ফিরবো, আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এরাবিকাবিনের দারুণ এরোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। সকালে বিকালে অকালে কফি হাউস ক্যাপাচিনো চাই সকালে, অফিসে আড্ডায় কিংবা ফানে, ক্যাপাচিনো থাকলে আর কি লাগে। কফি হাউস, কফি হাউস, কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে। বাবু ভাই, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে, এবং আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনায় সারা বাংলাদেশ করছে। তৌহিদ হৃদয় কেন পারলো না, তৌহিদ হৃদয়ের শেষ করে আসা উচিত ছিল, মাহমুদুল্লাহ যে অবস্থানে ছিল তার কাছে আরও অনেক আশা ছিল, এটসেট্রা এটসেট্রা। কিন্তু একটা জিনিস মনে হয় আমরা ভুলেই গেছি, বা আমরা মেনেই নিয়েছি যে আমাদের ওপেনাররা আসলে কোনো রান করবে না। আমাদের যে শুরু করে দিচ্ছে ম্যাচটা, যাদের করা উচিত তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, কিছু রান করে দিয়ে ম্যাচটাতে
একটা স্থিতিশীল অবস্থা তৈরি করে দেয়া, সেটা তারা করছে না এবং এটা মনে হয় আমরা সবাই আসলে মেনেই নিচ্ছি। ব্যাপারটা কি আসলে এরকম হয়েছে? এবং ওপেনারদের কিন্তু সাফল করে যেটা দেখলাম, নাজমুল হোসেন শান্তকে 1 ডাউন থেকে ওপেনিংয়ে নিয়ে যাওয়া হলো, লিটন দাসকে 1 ডাউনে খেলা হলো, তারা কেউই আসলে সেভাবে কিছুই করতে পারলেন না, ব্যর্থ বরাবরের মতোই। এবং সাকিব আল হাসানও তিনি আসলেন, তিনি গেলেন, এরকম একটা অবস্থা। সবকিছু মিলিয়ে কি বলবেন সেই জায়গাটায়? না, আমরা কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয় আমরা অনেক বেশি ওভার ইমোশনাল। আমি একটু অপ্রাসঙ্গিকভাবে একটা প্রসঙ্গ টেনে আনি। সাইফুদ্দিন খুব কথা হচ্ছিল, খুব মানে খুব, আমি আবারও বলছি, আমি কিন্তু ভক্ত দর্শকদেরকে খুব সম্মান জানাই। আমি নিজে এখন পর্যন্ত নিজেকে কোনো ক্রিকেট এক্সপার্ট ভাবি না, প্রায়ই কিন্তু আমি বলি আমি একজন আলোচক। আসলে আমি লিখিয়ে সাংবাদিক, আলোচক, আমি পর্যবেক্ষক বা বিশ্লেষক মনে করি না। আমি এখনও ক্রিকেট অনুরাগী। আমরা খুব সাইফুদ্দিন নিয়ে অনুরাগীরা মেতেছিলাম। সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিবকে কেন নেওয়া হয়েছে সেটা নিয়েও আমরা অনেক কথা বলেছি। আমি একটু বলি, কালকে তানজিম সাকিব যদি শুরুর ওই ফায়ারি স্পেলটা উপহার না দিতেন, সাউথ আফ্রিকা কি 113 রানে ইনিংস আটকে যেত বা শেষ করত? কোনোভাবে না। সাইফুদ্দিনের কাছ থেকে আপনি এরকম একটা স্পেল পেতেন না। হয়তো বলবেন আমি কি করে বুঝলাম বা জানলাম বা বললাম যে এটা পেতাম না। তানজিম সাকিবের পেস সাইফুদ্দিনের চেয়ে অন্তত 5 কিলোমিটার বেশি। শুরুর দিকে যদি আপনি বলেন, নতুন বলে, কালকে আমরা আলাপ করছিলাম এটা, নতুন বলে যতক্ষণ ঔজ্জ্বল্য থাকে ততক্ষণ পর্যন্ত এই উইকেটে বল আসে, ব্যাটে আসে। দেখবেন 13-14 ওভারের দিকে গিয়ে আস্তে আস্তে উইকেট স্লত হতে থাকছে এবং স্লো বল যাদের হাতে আছে, ওই দিন পাকিস্তানের বিপক্ষে জাসপ্রীত বুমরা যেটাকে করেছেন, স্লো বাউন্সার, অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি, পাকিস্তানিরা বুঝতেই পারছিলেন না সামনের পায়ে যাবেন না পেছনের পায়ে যাবেন। কিন্তু তানজিম সাকিব তো শুরুতে একটা ফায়ারি স্পেল উপহার দিয়েছেন। আমি এই কথাটা দিয়ে এটাই বোঝাচ্ছি আমি আসছি ব্যাটিং অপশন আপনি রিশাদ আর জাকের আলী অনিককে দিয়ে তো দেখছেন। আমি 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 একদম ছাড়াবেড়া বলে ফেললাম, আমাদের রিশাদ জাকের আলী অনিকরা এখনো আন্তর্জাতিক অঙ্গন অনুযায়ী সাব স্ট্যান্ডার্ড। সেটা আজ পর্যন্ত সাইফুদ্দিন কোনো আন্তর্জাতিক ম্যাচে, ওই জিম্বাবুয়ের সঙ্গে নয় বা কেনিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের সঙ্গে নয়, কোনো প্রতিষ্ঠিত দলের সঙ্গে 200, 170, 75 স্ট্রাইক রেটে 40-50 করেছেন আমার অন্তত জানা নেই। হ্যাঁ, তো যাই হোক, আমি তাকে সরাসরি ডুম করতে চাই না। আমরা আবেগপ্রবণ হয়ে যাই। আমরা সাইফুদ্দিনকে কেন নিল না, তানজিম সাকিবকে কেন নিয়েছে, সেটা নিয়ে অনেক আলাপ করেছি। সেইটা কিন্তু তানজিম সাকিব প্রমাণ করেছেন যে না, আমার যোগ্যতা আছে। একইভাবে আমাদের টপ অর্ডারেও আমরা অনেক কথা বলি, কিন্তু আপনি যেটা বললেন, এখন মনে হয় কেউ রান করলেই আমরা আবেগপ্রবণ হয়ে যাদের বিষেধাগার করেছি, যাদের গোষ্ঠী উদ্ধার করেছি, সৌম্য সরকার, লিটন দাস, শান্ত, এখন আর কিন্তু আমরা তাদের নিয়ে কিছু বলছি না। কেন? তৌহিদ হৃদয় রান করছেন। তৌহিদ হৃদয় যে আগামী খেলাতে নেদারল্যান্ডসের সঙ্গে রান করবেন এরকম কোনো গ্যারান্টি নেই। আমি মনে করি স্টিল আমাদের শূন্যতা, দৈন্যতা, জীর্ণ দশা, দুর্বলতা, কমতি, ঘাটতির মূল জায়গায় হচ্ছে টপ অর্ডার। আমাদের যদি কালকেও শান্ত তবু 2 অঙ্কে পৌঁছেছেন, যদি লিটন দাস এবং তানজিদ তামিমের একজন অন্ততপক্ষে 15টা রানও করে দিয়ে আসতে পারতেন, তাও তো আমরা জিততাম। মানে আমাদের প্রথম 3 জনের ব্যাটিং দেখে আমার কাছে মনেই হচ্ছে না যে তারা ওয়ার্ল্ড কাপ খেলছেন। এটা ওয়ার্ল্ড কাপ আপনাকে উইকেট যেটা ডিমান্ড করে। কালকে ডেভিড মিলারও কিন্তু প্রায় বল পিছু রান করেছেন। আমরা তাকে কিলার মিলার বলি, কত কিছু বলি, কিন্তু আমাদেরকেও আগের ম্যাচে আমাদেরকে লিটন দাস, আপনার এই অনুষ্ঠানে আমি বলেছি যে 98-99 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, আমরা বড় অংশ তার গোষ্ঠী উদ্ধার করলাম। কেন লিটন দাস এই ওয়ানডে মেজাজে T20 খেললেন না? এই উইকেটে 1-2 বিচ্ছিন্ন ইনিংস হতে পারে, কিন্তু বেশিরভাগই বড় ইনিংসগুলো হচ্ছে অ্যারাউন্ড 100 স্ট্রাইক রেটে। তার কারণ উইকেট খুবই ডিফিকাল্ট। এই উইকেটে আপনি মারলেই বল সীমানার ওপারে যাবেন, আপনাকে ধরে খেলতে হবে, উইকেটের গতি প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। ডেভিড মিলারের মতো মারাত্মক বিধ্বংসী উইলোবাদ যদি 100-র মতো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন, আমাদের লিটন দাসরা কেন পারবে না? শান্ত কেন পারবে না? আমাদের তানজিদ তামিম কেন পারবে না? আমার মনে হয় তাদের অ্যাপ্রোচ চেঞ্জ করা উচিত যে এই উইকেটে আমরা রয়ে সয়ে খেলবো। আমরা
25 বলে 25 করব, 20 বলে 25 করব, তাও যদি আমাদের একজন ওপেনার 25 করেন ওয়ান ডাউনে, যদিও কালকে শান্ত ওপেন করেছেন, লিটন খেলেছেন, লিটনও যদি 20 বলে 25 করেন, তাহলেও কিন্তু আমরা একটা স্টেবল মানে পরিস্থিতিতে থাকতে পারতাম। এবং আমার মনে হয় এক্ষেত্রে আমাদের ভক্ত দর্শক, আমরা যারা সারাদিন ফেসবুকে বাংলাদেশ জাতীয় দলকে উৎসাহ যোগানোর চেষ্টা করি, অনুপ্রাণিত করার চেষ্টা করি, আমাদের ভালোবাসার প্রকাশ ঘটাই, তাদের প্রতিও আমার বিনীত অনুরোধ, আমরা ভালো করতে চাচ্ছি, স্ট্রাইক রেটের ব্যাপারটা বারবার মনে করিয়ে দিয়ে, বাট দয়া করে আমরা এই ওয়ার্ল্ড কাপে সেটা যেন একটু কম করি। এই কারণে যে এই ওয়ার্ল্ড কাপে এই উইকেটে এর চেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করা সম্ভব না। এখানে 98, 100, 105, 110 স্ট্রাইক রেট, অনেক স্ট্রাইক রেট। তা আমার বক্তব্য হচ্ছে শান্ত, লিটন, তানজিদ তামিমরা যদি 100+ স্ট্রাইক রেটেও 20, 25, 30 রান করে দিয়ে যান দলকে, সেটাও কিন্তু অনেক হবে। সেই কাজটাও তারা করতে পারছেন না। তারা তেড়ে ফুড়ে মারতে গিয়ে, তানজিদ তামিমও কালকে বাজে আউট হয়েছেন, লিটন দাস খুবই বাজে আউট হয়েছেন। লিটনের ওই বলটা বাউন্ডারি হাঁকানোর বল, তিনি যে বলে আউট হয়েছেন, এবং তিনি ওই জায়গায় তিনি কভার ড্রাইভটা একটু আপিস খেলেন, এটা জেনেই কিন্তু শর্ট কাভারে ফিল্ডার দাঁড়ানো হয়েছে। টি-20তে ওই জায়গায় ফিল্ডার থাকে না ইউজুয়ালি। কাজেই এগুলো আমাদের ক্রিকেটারদের চটজলদি নিজের দুর্বলতা, নিজের কৌশল ঠাউরে উঠতে হবে। আপনাকে কোচ গিলে বেটে খাওয়ালেও হবে না যদি আপনি উদ্ভূত পরিস্থিতিটা নিজে মোকাবেলা করতে না পারেন। বাবু ভাই, আপনার এই উত্তরের একটা লাইন ধরেই আজকের আয়োজনের শেষ প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে লিটন দাস যেভাবে আউট হলেন, জানা ছিল যে তিনি ওইভাবেই হয়তো খেলবেন, এবং যে জায়গায় ফিল্ডার রাখা হয় না সেখানেই রাখা হয়েছিল, তাকে ওইভাবেই দেওয়া হয়েছিল। আমি সাউথ আফ্রিকা পুরো দলটার বিষয়ে আপনার কাছে জানতে চাই একদম শেষটায়। গতকালকে আপনি যেটা বলছিলেন যে ম্যাচটা আসলে অনেকটাই ডিপেন্ড করবে টসের উপরে, বাংলাদেশ যদি টসে জিতে। কিন্তু আমরা খুবই, আপনিও নিশ্চয়ই অবাক হয়েছেন যখন দেখেছেন যে সাউথ আফ্রিকা টসে জিতে আসলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনার কাছে জানতে চাই বাবু ভাই, যে এটা কি আসলে সাউথ আফ্রিকার বলবো যে তাদের নিজের অ্যাবিলিটি, এবং গত দিনের নেদারল্যান্ডের সাথে ম্যাচ, এবং বাংলাদেশের খেলার অ্যাবিলিটি সব কিছু খুব ভালো মতো স্টাডি করেই তারা আসলে সিদ্ধান্তটা নিয়েছিল যে অন্তত 6 করেও যদি রান করা যায় সেক্ষেত্রে বাংলাদেশকে তারা আটকে দিতে পারবে। কি মনে হয়? অবশ্যই তাদের নিজেদের সামর্থ্যের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল। এটা কোনো রকমের কোনো, আমরা যেটাকে চলতি বাংলায় বলি, কোনো গাজোয়ারি সিদ্ধান্ত তারা নেয়নি। তারা এটা ক্যালকুলেশন করেছে, যেটা আপনি বললেন যে এই পিচে 120 ভেরি গুড স্কোর, সেটা প্রমাণিত বেশ কয়েকবার। এবং তারা ধরে নিয়েছেন যে বাংলাদেশের যে ব্যাটিং অ্যাবিলিটি, তাতে আমরা যদি 120 থেকে 130 রান করতে পারি, আমাদের বোলিং শক্তি, আমাদের ফিল্ডিং ব্যাকআপ ভালো, আমরা হয়তো বা ম্যাচ বের করে নিতে পারবো। এবং তারা একটা ব্যাখ্যাও দিয়েছেন যে শেষ সেশনে একটু হলেও বল আরও একটু স্লো হবেই। অনিমেষ, আপনি নিজে ক্রিকেটার ছিলেন, ওভার ইউজড বলতে আমরা একটা কথা বলি, নিউ ইয়র্কের এই ড্রপিং পিচটাতেই তো বারবার খেলা হচ্ছে। তো বারবার যখন একটা পিচে খেলা হয়, সেই পিচের গতি বাড়ার কোনো সম্ভাবনা থাকে না, গতি মন্থর হয়ে যায়। গিভেন ডেতে সেকেন্ড সেশনে ব্যাট করতে যাওয়া কিন্তু আরও রিস্ক, কারণ বল থেমে আসবে। বল থেমে আসলে আপনি, সাউথ আফ্রিকানরা তো স্ট্রোক খেলে এবং পাওয়ার হিটে তারা অভ্যস্ত। আমরা খালি ওয়েস্ট ইন্ডিজের কথা বলতাম, এখনকার ক্রিকেটে আমার মনে হয় যদি আপনি পাওয়ার হিটার খোঁজেন, তাহলে সাউথ আফ্রিকাতে আপনি অন্তত 4 জন পাবেন যারা, ডিককের শুরুর দিকে 2 ছক্কা দেখেছেন তো, জাস্ট খালি মানে তিনি কবজিটাকে ঘোরালেন, বল কিন্তু 80 গজ চলে গেল। কাজেই আমার মনে হয় তারা এটা ভেবে চিনতে হিসেব নিকেশ করেই ওই কাজটা করেছেন, যে আমরা যদি আগে ব্যাট করে 120-30 করতে পারি, তাহলে ম্যাচটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়? অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং বোঝা যায় যে তারা একটা টুর্নামেন্টে তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আমরা বলি, তারা যখন দেখলো যে প্ল্যান এ অ্যাপ্লাই করে আমরা প্রথম 2 ম্যাচ জিতেছি, তারা সেকেন্ড ম্যাচে এসে সেই প্ল্যানটাকে কিন্তু চেঞ্জ করে ফেললো। এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করি, যদিও আমি হয়তো ওরকম বড় এক্সপার্ট না। সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য, পরিকল্পনা, কৌশল অবলম্বন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এটা কি বাংলাদেশের দলের মধ্যে আপনি অভাববোধ করেন? সব সময় অভাববোধ করি, কারণ আমার মনে হয় আমরা কৌশল পাল্টাতে খুব একটা অভ্যস্ত না। আমরা মনোটোনাস কিছু আগে থেকে মানে ঠিক করে রাখা, সেই পাড়ার ম্যাচের মতো, তুই থার্ড ম্যানে দাঁড়াবি, আমি স্লিপসে থাকবো, দেখা গেল
ম্যাচ হেরে যাচ্ছে তাও একজন এই শর্ট কাভার এনে দাঁড় করিয়ে রাখতাম আমরা। এটা হলো পাড়ার কি বাংলাদেশের এত খারাপ অবস্থা না, কিন্তু বাংলাদেশেরও ফিল্ডিং সেট, ব্যাটিং অর্ডার চেঞ্জ। এই যেমন কালকে তারা এতদিনে মনে হলো, আমরা কিন্তু আলাপ করছিলাম পরশুদিন যে বাংলাদেশ কিন্তু একজন মেকশিফট ওপেনার নিয়ে যেতে পারতো। এই জায়গাটাতে যদি মিরাজ থাকতেন, আমি সাইফুদ্দিনের চাইতে মিরাজকে এই জন্য বারবার বলছি, জাকের আলী অনেকের চাইতে মেহেদী হাসান মিরাজ অনেক ভালো অপশন হতে পারে। এগুলো আসলে পরে আলোচনা হবে, পরে হয়তো অনেকেই বলবে, কিন্তু একদিনের একটা ইনিংস দেখে জাকের আলী অনেককে নিয়ে আমরা যত বড় লম্বা রেসের তেজি ঘোড়া ভেবেছিলাম, এখনো তার সময় লাগবে। তিনি কালকে কেশব মহারাজের, আপনি যখন ডিসাইডিং ওভারে একজন বাহাতি স্পিনারকে পেয়েছেন, যেটা বাংলাদেশের ব্যাটাররা সারা বছর খেলেন। বাংলাদেশে যতগুলো ডোমেস্টিক ক্রিকেট হয়, টি-20, ওয়ানডে, জাতীয় লিগ, সব জায়গায় দেখবেন বেশিরভাগ সময় বল করে বাহাতি স্পিনাররা। একটা দলের 3-2 করে বাহাতি স্পিনার থাকে। সেই কেশব মহারাজ, তিনি তো আর মানিন্দর সিং নন। ভাই আমরা আমি একদম শেষ করে একদম মোটা দাগে ম্যাচ স্টাডি এবং সিচুয়েশন স্টাডি নিয়ে বাংলাদেশ দলের অবস্থানটা আমি একটা মোটা দাগে লাইনে শুনে শেষ করতে চাই। না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ম্যাচ রিডিং এবং লক্ষ্য পরিকল্পনা প্রণয়নে আরও বেশি, আরও স্কিল্ড, আরও বিচক্ষণতা এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। কোচ হাতুরা সিংকে আরও আমি বলবো সূক্ষ্মদর্শী হতে হবে এবং অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অপোনেন্ট, উইকেট, মাঠ, নিজ দলের ভেরিয়েশন বাড়ানো যায় কিনা, এই চিন্তাগুলো তার বেশি করে করতে হবে আগামীতে। বাবু ভাই একদমই যথার্থ বলেছেন এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আলোচনার জন্য, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনিমেষ আপনাকেও, এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং শুভকামনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়ে নানা আলোচনা, এবং গতকালকের ম্যাচের জন্য যে লাইনটি একদমই যথোপযুক্ত মনে হয় সেটি হচ্ছে তীরে এসে তরি ডোবা। সেটি ডুবলো বাংলাদেশের। এখন অপেক্ষা করতে হবে শেষে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলে সেটা দেখার জন্য। কফি হাউস প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।